ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের পরিবেশ মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 2, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি মডেল প্রশ্ন দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই মডেল প্রশ্নটি দেখতে পারবে। তবে আজকের মডেল প্রশ্নটি একটু ভিন্ন আঙ্গিকে, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 30 মার্কের প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা সেট নম্বর 2, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস প্রথম ইউনিট টেস্ট তোমরা ইতিমধ্যে জেনেছো। তোমাদের 1 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত, তাতে কি 3টি অধ্যায় থাকে। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা 1 থেকে 20 পৃষ্ঠা, আমাদের চারপাশের ঘটনাসমূহ 21 থেকে 38 এবং মৌলিক ও যৌগিক ও মিশ্র পদার্থ 39 থেকে 54 পৃষ্ঠা। অর্থাৎ এই সম্পূর্ণ সিলেবাসের আঙ্গিকে আমার এই প্রশ্নটি করা। কাজে তোমরা যদি খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, না টেনে টেনে পুরোটাই, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া আসবে। তাই ভিডিও শুরুতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। নতুন নম্বর বিভাজন সহ হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা জানো যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে 30 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কোন পেজ থেকে কোন প্রশ্ন নেওয়া হয়েছে। যাই হোক, তোমাদের 30 মার্কের প্রশ্নপত্র, সময় থাকবে 60 মিনিট। সিলেবাস তো আমি দিয়েই দিলাম। আর এটাকে তুমি একটা সাজেশনও বলতে পারো, কারণ দেখা গেছে তোমাদের এমসিকিউ হয়তো 5 থেকে 6টি অ্যান্সার করতে পারে। আমি কিন্তু আরও এক্সট্রা বেশ কিছু এমসিকিউ দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। আমরা শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করি? অক্সিজেন গ্যাস গ্রহণ করি। উদ্ভিদ খাদ্য তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে? খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে অক্সিজেন ত্যাগ করে। পরাগ মিলনের সময় পরাগরেণু সেই ফুলের কোন অংশে এসে পড়ে? গর্ভমুণ্ডে এসে পড়ে। যখন দুটি জীব পরস্পর সহচর্যে বেঁচে থাকে তাকে কি বলে? তাকে মিথজীবিতা বলে। কোনটি ভৌত রাসায়নিক পরিবর্তন? এখানে হচ্ছে তোমার মোমবাতির দহন। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এটা মাখনের গলন। তারপর কোনটি পর্যাবৃত্ত ঘটনা? এটা হচ্ছে জোয়ার ভাটা। মাইক বাজানোর শব্দে মাথা দ্বারা একটি অভিপ্রেত ঘটনা। মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে বলে ওই মৌলের পারমাণবিকতা। মৌলিক পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। চিনিতে যে মৌলটি থাকে না তা হলো ক্যালসিয়াম থাকে না। ধোঁয়া হলো কি? ধোঁয়া হলো কঠিন ও গ্যাসের মিশ্রণ। কোনটি মৌলিক অণু নয়? চিনি অণু। পরিস্রাবণ পদ্ধতি ব্যবহৃত হয় কীভাবে? হয় ফিল্টার কাগজ। কোনটি পর্যাবৃত্ত ঘটনায় তার চিহ্নিত করো? এখানে পর্যাবৃত্ত ঘটনা হচ্ছে হঠাৎ বন্যা হওয়া, কারণ নির্দিষ্ট সময় পরপর বন্যা হয় না। কৃষিক্ষেত্রের সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো ইউরিয়া। তারপরে এবার শূন্যস্থান পূরণ। 6টি শূন্যস্থান পূরণ তোমরা করবে 3 মার্ক, পয়েন্ট হাফ। এবং আমি 6-এর আরও বেশি দিয়েছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। পালিশ করার জন্য প্রয়োজনীয় ড্যাশ গাছ থেকে পাওয়া যায়? রজন। তারপরে গোবক আর ড্যাশ মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্ক দেখা গরুর। কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলির উপরে তলের মোট ক্ষেত্রফল বড়টির উপরে তলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়। পিতলের বাসনে সবুজ সব ধরা একটি কি রাসায়নিক পরিবর্তন? বনচ্ছেদন একটি ড্যাশ অনভিপ্রেত ঘটনা। বনে পশুর মৃত্যু প্রাকৃতিকভাবে ও মনুষ্য সৃষ্টির কারণে হতে পারে। তারপরে ড্যাশ ছড়িয়ে ফসলের কীটনাশক ছড়িয়ে ফসলের ক্ষতিকারক পোকামাকড় মারা যায়। রাসায়নিক সার ও কীটনাশক পরিবেশ দূষণ ঘটায়। কার্বারিল একটি রাসায়নিক কীটনাশক। প্রাচীনকালের রূপকে আর্জেন্টাম বলা হতো। অ্যামোনিয়া অণুতে 3টি হাইড্রোজেন পরমাণু আছে। তারপর দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় সেটি হলো দ্রাব। ঠিক বাক্যের পাশে আর ঠিক বাক্যের পাশে কি করবে? তোমরা টিক চিহ্ন দেবে এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দেবে। যে কোনো 6টি 3 মার্ক প্রশ্ন। মোমবাতির দহনে শুধু ভৌত পরিবর্তন হয়? মিথ্যা, এটা ক্রস। মোমবাতির গলন একটি ভৌত পরিবর্তন? সত্য। সুনামি একটি পর্যাবৃত্ত ঘটনা? মিথ্যা। হাড়গুঁড়ো একটি রাসায়নিক সার? এটা মিথ্যে। লোহার চুম্বকে পরিণত হওয়া একটি রাসায়নিক পরিবর্তন? মিথ্যে।
কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বালাতে সাহায্য করে, মিথ্যে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, হ্যাঁ সত্য। জল একটি উত্তম দ্রাবক, হ্যাঁ সত্য। হাইড্রোজেন সালফাইড যৌগটি হাইড্রোজেন ও সালফার পরমাণুতে থাকে, সত্য। অ্যালুমিনিয়াম ও লৌহচূর্ণ পৃথক করার জন্য পতন পদ্ধতি সব থেকে ভালো, মিথ্যে। এরপরে আমরা চলে যাব স্তম্ভ মিলাও যে কোনো চারটি। তাহলে দেখো পানীয় জলের পরমাণু মারার জন্য জলে মেশানো হয়, জলে মেশানো হয় হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট, অর্থাৎ আমার একের সাথে হ্যালোজেন ট্যাবলেট। তারপর জামা কাপড়ে দাগ তুলতে সাহায্য করে হচ্ছে লেবুর রস। তারপর খোলা জায়গায় ন্যাপথলিন রাখলে তোমার গিয়ে হলো উবে যায়, ন্যাপথলিন রাখলে উবে যায়, এটার থেকে এটা। তারপরে কাঠ পোড়ালে তোমার গিয়ে হলো শক্তি পাওয়া যায়, কাঠ পোড়ালে শক্তি পাওয়া যায়। বেসিনে বা মেঝেতে সোপ পড়লে তা তুলতে সাহায্য করে অ্যাসিড সাহায্য করে। এই হচ্ছে তোমাদের স্তম্ভ মিলকরণ। এরপর আমরা চলে যাচ্ছি একটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি প্রশ্ন। হ্যাঁ এখানে কিন্তু অনেক প্রশ্ন আমি দিয়েছি, একাধিক প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য। আমরা কি আমাদের সব কাজ নিজেরা করতে পারি? না, কোনো কোনো কাজের জন্য আমাদের পরিবার বা সমাজের অন্য লোকদের উপর নির্ভর করতে হয়। আমরা খাবারের জন্য প্রধানত কাদের উপর নির্ভর করি? আমরা খাবারের জন্য প্রধানত উদ্ভিদের উপর নির্ভর করি। পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গা কি দিয়ে তৈরি করা হয়? পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গা কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয়। আগেকার বাড়ি কুড়ি বর্গা কি দিয়ে তৈরি হতো? আগেকার বাড়ির কুড়ি বর্গা শালকাঠ দিয়ে তৈরি হতো। তন্তু কি? হ্যাঁ সুতির জামা কাপড়ের মধ্যে সুতোর থেকেও যে সরু অংশগুলো দেখা যায় সেগুলিকে তন্তু বলে। তারপরে তন্তু দিয়ে জামা কাপড় ছাড়া আর কি কি তৈরি হয়? তন্তু দিয়ে জামা কাপড় ছাড়া নারকেলের দড়ি, সুতলির দড়ি, চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয়। রজন কি? এটি কি কাজে লাগে? রজন হলো পাইন, শাল প্রভৃতি গাছের বর্জ্য পদার্থ, এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে লাগে। কাগজ আমরা কোথা থেকে পাই? কাগজ আমরা বাঁশ গাছ থেকে পাই। হ্যাঁ পরাগ মিলনের গুরুত্ব কেন? পরাগ মিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। ফুল কিভাবে পতঙ্গকে আকৃষ্ট করে? ফুলের উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ পতঙ্গকে আকৃষ্ট করে। একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও। একটি পরজীবী প্রাণীর উদাহরণ হলো উকুন। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা। স্বর্ণলতা এরূপ নাম কেন হয়েছে? স্বর্ণলতার রং সোনার মতো হলদে হওয়ার জন্য একে এরূপ নামে ডাকা হয়। মধু কোথা থেকে পাওয়া যায়? মধু পাওয়া যায় মৌচাক থেকে। মৌলি কাদের বলা হয়? যারা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন তাদের মৌলি বলা হয়। মৌলিরা কিভাবে মধু সংগ্রহ করে? মৌলিরা মৌচাকে ধোয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করে। দুধ থেকে কি কি খাদ্যদ্রব্য তৈরি হয়? দুধ থেকে দই, মাখন, ঘি, ছানা প্রভৃতি খাদ্যদ্রব্য তৈরি হয়। পাঠা ও মুরগির মেটা আসলে কি? পাঠা ও মুরগির মেটা আসলে যকৃৎ বা লিভার। কড মাছের যকৃতের তেলে কি ভিটামিন থাকে? কড মাছের যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। মোমের গলন কী ধরনের ঘটনা? মোমের গলন একটু উপমুখী ঘটনা। তোমাদের এই প্রশ্নগুলি কোনোটা এমসিকিউ আবার সংক্ষিপ্ত প্রশ্নে দিতে পারে, আবার কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আবার এমসিকিউ দিতে পারে। বরফ গলে জল হওয়া কী ধরনের ঘটনা? বরফ গলে জল হওয়া একটি উপমুখী ঘটনা। পর্যবৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যবৃত্ত ঘটনা বলে। অপর্যবৃত্ত ঘটনা যে ঘটনা কোনো সময়ে নিয়মে ঘটে না তাকে অপর্যবৃত্ত ঘটনা বলে। একটি পর্যবৃত্ত একটি অপর্যবৃত্ত ঘটনার উদাহরণ দাও। জোয়ার ভাটা হলো একটি পর্যবৃত্ত ঘটনা, রাস্তায় গাড়ি আসা যাওয়া হলো একটি অপর্যবৃত্ত ঘটনা। মনুষ্য সৃষ্টি ঘটনা বলতে কি বোঝায়? প্রকৃতিতে যে সমস্ত ঘটনা মানুষের দ্বারা ঘটে তাদেরকে মনুষ্য সৃষ্টি ঘটনা বলে। প্রাকৃতিক ঘটনা বলতে কি বোঝায়? প্রকৃতিতে যে সমস্ত ঘটনা প্রকৃতির আপন নিয়মে ঘটে তাদের প্রাকৃতিক ঘটনা বলে। তারপরে একটি মন্থর ঘটনার উদাহরণ। অঙ্কুরিত আমের বীজ থেকে সৃষ্ট নতুন আম গাছের আম গাছে আমের ফলন। খাদ্যনালীতে খাবার হজম হয়ে দেহে শক্তি পাওয়া কেমন ঘটনা? মন্থর একমুখী রাসায়নিক ঘটনা। তরিতরকারি বা সবজি রান্নার সময় ছোট ছোট টুকরো করে কাটা হয় কেন? টুকরোগুলো মোট ক্ষেত্রফলে বাড়িয়ে দিতে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া কেমন ঘটনা? মন্থর একমুখী ঘটনা। বহুমুখী ভৌত পরিবর্তনের একটু উদাহরণ দাও। জল থেকে বরফ হওয়া বা জল থেকে বাষ্প হওয়া। পদার্থের কয়টি অবস্থা? কি পদার্থের 3টে কঠিন, তরল এবং গ্যাসীয়। আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে। বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না? উপস্থিত কার্বন ডাইঅক্সাইড আগুন গ্যাস জ্বলতে সাহায্য করে। কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য? হাইড্রোজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য। পরমাণু বলতে কি বোঝায়? কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণবলী বর্তমান তাকে পরমাণু বলে। একটি তড়িতে সুপরিবাহী পদার্থের নাম হলো গ্রাফাইট। তারপরে বায়ুর উপাদানগুলি কি কি? বায়ুর প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস দেখা যায়। মৌলিক পদার্থ বল যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। দুটি মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে অক্সিজেন ও তামা হলো দুটি মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? এক বা একাধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। দুটি যৌগিক পদার্থ উদাহরণ জল ও মিথেন হলো দুটি যৌগিক পদার্থ। তারপরে যৌগের অণু কাকে বলে? যৌগিক পদার্থ
পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে যৌগিক অণু বলে। জল কি কি উপাদানে গঠিত? জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। চিহ্ন বলতে কি বুঝো? মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। নাইট্রোজেনের চিহ্ন কি? নাইট্রোজেনের চিহ্ন N। তারপরে হচ্ছে তোমার সংকেত বলতে কি বুঝো? যৌগিক পদার্থে একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। জলের সংকেত কি? H2O। তারপরে যোজ্যতা বলতে কি বুঝো? দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলতে কি বুঝো? হাইড্রোজেন যোজ্যতা এক ধরে অন্য মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়, একে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলে। ফসফোনিয়াম অণুতে ফসফরাসের যোজ্যতা কত? 3। ফসফরাসের যোজ্যতা হচ্ছে 3। এ হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আমার 60টি প্রশ্নের জায়গায় আমি অনেক প্রশ্ন দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। এবার 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আমরা খাবারের জন্য প্রাণীদের উপর কীভাবে নির্ভর করি? আমরা গরু মহিষের থেকে দুধ পাই, হাঁস মুরগি থেকে ডিম পাই, পাঠা মুরগির মাংস পাই। এইভাবে আমরা খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভর করি। প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের উপর নির্ভরশীল? গরু, ছাগল, হরিণ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার বাঘ, সিংহ প্রভৃতি মাংসাশী প্রাণীরা এই সকল তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে অন্যান্য প্রাণীরা খাদ্যের জন্য গাছের উপর সরাসরি পরোক্ষভাবে নির্ভর। পাখিরা কীভাবে গাছের উপর নির্ভর করে? পাখিরা খাবার হিসাবে গাছের ফল, গাছের গায়ে থাকা পোকামাকড় প্রভৃতি খায়। কাক, চড়ুই, বাবুই প্রভৃতি পাখি গাছের পাতা, শুকনো ডালপালা ইত্যাদি গাছের ডালা বাসা তৈরি করে। আবার কোনো কোনো পাখি যেমন পেঁচা, কাঠঠোকরা প্রভৃতি গাছের কোটরে আশ্রয় নেয়। খাবার ছাড়া আর কোন কোন বিষয়ের জন্য আমরা গাছের উপর নির্ভর করি? গাছের কাঠ থেকে ঘরবাড়ি, আসবাবপত্র প্রভৃতি বানানো হয়। গাছের বিভিন্ন অংশ থেকে ঔষধ তৈরি হয়। এছাড়া গাছ থেকে প্রাপ্ত তন্তুর সাহায্যে জামাকাপড়, বস্তা, দড়ি প্রভৃতি তৈরি হয়। তন্তু আমাদের কোথা থেকে পাই? কিছু তন্তু আমরা পাই গাছ থেকে, কিন্তু তন্তু পাই প্রাণীদের থেকে। সুতির তন্তু আমরা কার্পাস গাছ থেকে পাই। আবার রেশম তন্তু আমরা পাই রেশম মথ থেকে। গাছ কীভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? গাছ সূর্যালোকের উপস্থিতি খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশ, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। পরাগমিলন বলতে কি বুঝো? ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীর দেহের নানা অংশ ফুলের পরাগরেণু লেগে যায়। এবার ওই প্রাণীটি অন্য ফুলের গিয়ে বসলে তার গায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলের উপর পড়ে, একেই পরাগমিলন বলে। বাদুড় কীভাবে বীজ ছড়াতে সাহায্য করে? বাদুড় ফল খায় কিন্তু বীজ হজম করতে পারে না, তাই বাদুড় যখন মলত্যাগ করে তখন বাদুড়ের মলের সাথে বীজগুলো বেরিয়ে এসে মাটিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে নতুন চারাগাছ জন্মায়। ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন? অ্যাজোলা হলো এক প্রকার পানা। এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশে নাইট্রোজেনকে শোষণ করে এবং শোষিত নাইট্রোজেনকে জমিতে সারের কাজ করে, তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়। মিথজীবিতা বলতে কি যে প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে তবে তাদের মধ্যকার সম্পর্ককে মিথজীবিতা বলে। অবিপ্রীত ঘটনা বলতে কি বুঝো? উদাহরণ দাও। যেসব ঘটনা প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ঘটে এবং যার ফলে প্রকৃতি ও জীব জগতের কোনো ক্ষতি হয় না তাদের অবিপ্রীত ঘটনা বলে। যেমন চারাগাছ থেকে ডালপালা সমেত বড় গাছ সৃষ্টি হয় একটি অবিপ্রীত ঘটনা। অনিপ্রীত ঘটনা বলতে কি বুঝো? যে সমস্ত ঘটনা প্রকৃতির নিয়মে বা স্বাভাবিকভাবে ঘটে না যার ফলে প্রকৃতি জীবজগতের ক্ষতি হয় তাদের অনভিপ্রীত ঘটনা বলে। যেমন গাছ কাটা বা ভূমিকম্প। রেল লাইনের দুটো লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন? রেল লাইনের ইস্পাতের তৈরি। রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই জোরের মুখে ফাঁক না রাখলে দুটি রেল লাইনের বিপদ মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, ফলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এমন একটি ঘটনা উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে। মোমবাতি যখন জ্বলে তখন বাতাসে অক্সিজেন সংস্পর্শে এসে মোম রাসায়নিক পরিবর্তন ঘটে এবং কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে। আবার মোম যখন জ্বলে তখন কিছু মোম গলে যায়, এটি হলো ভৌত পরিবর্তন। শীতকালে গা, হাত, পায়ের চামড়া বা ঠোঁট ফাটে কেন? এর প্রতিকার কি? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকে, তাই আমাদের গায়ের চামড়া বা ঠোঁটের জলীয় অংশটুকু বাতাসে মিশে যায়, ফলে আমাদের চামড়া শুকনো হয়ে গিয়ে ফেটে যায়। শীতকালে গা, হাতে বা ঠোঁটে ক্রিম মাখলে ক্রিম আমাদের চামড়ার উপর একটা আবরণ তৈরি করে, ফলে তাদের জলীয় অংশ আর বাতাসে মিশতে পারে না, তাই চামড়াও ঠোঁট ফাটে না। ভৌত পরিবর্তন হলো বহুমুখী ঘটনা। এর সাপেক্ষে একটি ঘটনা উল্লেখ করো। একখণ্ড বরফকে গরম করতে থাকলে একটি গলে জল হয়ে যাবে, আবার সেই জলকে ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ পর সেটা আবার বরফ হয়ে যায়। এটি হলো ভৌত পরিবর্তন। আর যেহেতু বরফকে আগের অবস্থায় ফেরত পাওয়া যায় তাই এটি উভমুখী পরিবর্তন, সুতরাং ভৌত পরিবর্তন হলো উভমুখী ঘটনা।
শীতকালে শিশির পড়ে কেন? শীতকালে পরিবেশের উষ্ণতা কম থাকায় বাতাসের জলীয় বাষ্প দ্রুত শীতল ও ঘনীভূত হয়। শিশির হিসাবে মাটির কাছাকাছি গাছের পাতায় গাছের উপর জমা হয়। বছরের অন্য সময় জলীয় বাষ্প এত দ্রুত শীতল হতে পারে না বলে শিশির পড়ে না। ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথলিনের গুল্লিতে তাপ দেওয়া হলে কি ঘটবে? এটি কি ধরনের পরিবর্তন? ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথলিনের গুলিতে তাপ দিলে ন্যাপথলিন দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু ঢাকা থাকায় ওই বাষ্প পাত্রের বাইরে যেতে পারে না। পাত্রের ওই উপরের দিকে ঠান্ডা ঢাকার গায়ে তা কঠিন অবস্থায় জমতে দেখা যায়। এটি একটি ভৌত পরিবর্তন। তারপরে গরুর গাড়ির চাকায় লোহার রড বের পরানো হয় কিভাবে? গরুর গাড়ির চাকায় যে লোহার বেরটি পরানো হয় তা চাকার চেয়ে একটু ছোট মাপের হয়। বেরটি গরম করে একটু বড় করে নেওয়া হয় এবং চাকার পরানো হয়। পরে ঠান্ডা করলে বেরটি আবার ছোট হয়ে চাকার গায়ে চেপে বসে। একমুখী ঘটনা বলতে কি বুঝো? কোনো পদার্থকে যে সমস্ত পরিবর্তনের ঘটনা একবার ঘটে গেলে পদার্থটি আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, তাদের একমুখী ঘটনা বলে। উভমুখী ঘটনা কোনো পদার্থে যে সমস্ত পরিবর্তনের ঘটনা একবার ঘটে গেলেও পদার্থটি আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, তাদের উভমুখী ঘটনা বলে। চিনিকে গরম করা কী ধরনের ঘটনা? চিনিকে গরম করলে চিনির অণু থেকে জল বেরিয়ে যায় এবং সেটি কালো কার্বনে পরিণত হয়। এটি স্বাদে আর মিষ্টি থাকে না এবং কার্বন থেকে চিনিকে পুনরায় ফেরত পাওয়া যায় না, তাই এটি একটি একমুখী পরিবর্তন। স্বচ্ছ চুন জলে ফু দিলে ঘোলা হয়ে যায় কেন? স্বচ্ছ চুন জলে ফু দিলে ফুতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড চুন জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, ফলে চুন জল ঘোলা হয়ে যায়। সবজি ছোট ছোট করে কেটে রান্না করা হয় কেন? সবজি ছোট ছোট করে কাটলে ছোট টুকরাগুলো ক্ষেত্রফল বেশি হয়, ফলে তরিতরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়। একই কারণে তরিতরকারিতে নুন মেশালে ভালো করে প্রবেশ করে, এজন্য তরিতরকারি ছোট ছোট করে কেটে রান্না করা হয়। ভৌত পরিবর্তন বলতে কি বুঝো? কোনো ঘটনার মূল পদার্থটি পাল্টে নতুন পদার্থ পাওয়া যায়। যে ঘটনার মূল পদার্থকে পুনরায় ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলে। তারপরে রাসায়নিক পরিবর্তন, যে প্রকার পরিবর্তন ঘটার পর পদার্থের মূল ধর্ম বৈশিষ্ট্য পাল্টে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ধাতুর চারটি বৈশিষ্ট্য: ধাতু উপরের তলে আলো পড়লে চকচক করে, ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী, ধাতুকে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ হয়, ধাতুকে জোরে পেটালে চ্যাপ্টা হয়ে যায়। যৌগিক পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো। যৌগিক পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। যৌগিক পদার্থের মধ্যে অবস্থিত মৌলগুলোর নিজস্ব ধর্ম লোপ পায়। জল যে একটি যৌগিক পদার্থ তা কিভাবে বুঝবে? জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে, কিন্তু জল আগুন নেভায় আবার নিজেও জ্বলে না, অর্থাৎ জলে হাইড্রোজেন ও অক্সিজেন ধর্মলোপ পায়। এই কারণে জল একটি যৌগিক পদার্থ। বস্তু কাকে বলে? উদাহরণ: আমাদের চারপাশে যেসব জিনিস আমরা দেখতে পাই সেগুলো সাধারণভাবে বস্তু বলে। কিছু পরিমাণ পদার্থ দিয়ে বস্তু গঠিত হয়, উদাহরণ: লোহার কড়াই, কাঠের চেয়ার, চক, বই ইত্যাদি। এরপরে পদার্থ কাকে বলে? যে যা ইন্দ্রিয়গ্রাহ্য এবং যার ভর আছে এবং যা কিছু পরিমাণ স্থান দখল করে থাকে। কোনো বস্তু যে উপাদান দিয়ে গঠিত তাকে পদার্থ বলে, উদাহরণ: জল, সোনা, বায়ু ইত্যাদি। কঠিন পদার্থ কাকে বলে? সাধারণ অবস্থায় যে পদার্থ নির্দিষ্ট আকার ও আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে, তামা, পাথর, নুন, চিনি। তরল পদার্থ কাকে বলে? সাধারণ অবস্থায় যে পদার্থ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই এবং যা ধারক পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে, উদাহরণ: জল, দুধ, তেল ইত্যাদি। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থ বিশেষ করে সেই পদার্থ ছাড়া পৃথক ধর্মবিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক, উদাহরণ: তামা, লোহা, নাইট্রোজেন ইত্যাদি। যৌগিক পদার্থ, এটা আমরা দেখেছি, মিশ্র পদার্থ। দুই বা তার বেশি মৌলিক ও যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে নিজ ধর্ম রক্ষণ রেখে সাধারণভাবে মিশ্রিত হয়ে যে পদার্থ গ্রহণ করে তাকে মিশ্র পদার্থ বলে। বিশুদ্ধ পদার্থ বলতে কি বুঝো? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সঙ্গে অপর কোনো পদার্থ মিশে না থাকলে তাকে বিশুদ্ধ পদার্থ বলে, উদাহরণ: বিশুদ্ধ জল, বিশুদ্ধ নুন, বিশুদ্ধ লোহা ইত্যাদি। ভৌত রাসায়নিক পরিবর্তন তিনটি পার্থক্য: ভৌত পরিবর্তন নতুন পদার্থ সৃষ্টি হয় না, রাসায়নিক পরিবর্তন নতুন পদার্থ সৃষ্টি হয়। তারপরে ভৌত পরিবর্তনে 2 নম্বর, উভমুখী প্রকৃতির, রাসায়নিক পরিবর্তন একমুখী। ভৌত পরিবর্তন অস্থায়ী, তারপরে রাসায়নিক পরিবর্তন অস্থায়ী। সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন: ভৌত পরিবর্তন ঘটনা একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। বরফ গলনের পরীক্ষা: এক টুকরো বরফ নেওয়া হলো, তাকে একটি টেস্ট টিউব বা বিকারে রেখে সামান্য তাপ দেওয়া হলো, বরফের টুকরা ধীরে ধীরে গলে জলে পরিণত হলো। এবার ওই জলকে বিকার ও টেস্ট টিউব রেখে ঠান্ডা করলে বা ফ্রিজে হিমাঙ্কের নিচে রাখলে তা পুনরায় বরফে পরিণত হয়ে যায়। এই পরিবর্তন নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, পরিবর্তন অস্থায়ী, শুধু পদার্থের ভৌত রাজ্যিক অবস্থার পরিবর্তন। সুতরাং পরিবর্তনটি উভমুখী, সুতরাং বরফের গলনকে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের ঘটনা একটি পরীক্ষার মাধ্যমে একটি লোহার দণ্ড, কাপড়ের টুকরো, জল। বিকার বিবরণ: এক টুকরো লোহা বা লোহার একটি ছোট দণ্ড নেওয়া হলো, এবার একটি কাপড়ের টুকরোকে জলে ভিজিয়ে লোহার দণ্ডটি গায়ে জড়ানো হলো। এভাবে ভিজে কাপড় জড়ানো লোহার টুকরোটি মাটিতে খোলা বাতাসে কয়েকদিন রেখে দেওয়া হলো। কয়েকদিন পর ভিজে কাপড়টি সরিয়ে দেখা গেল লোহার উপর বাদামি রঙের আস্তরণ পড়ছে। একমুখী রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে লোহার উপর অক্সিজেন বিক্রিয়ায় অক্সাইড তৈরি হয়েছে এবং রঙের পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। ভৌত
পরিবর্তন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যদি পদার্থের ধর্ম মূল গঠনের কোনো পরিবর্তনে শুধু বাইরের অবস্থার পরিবর্তন ঘটে। ভৌত পরিবর্তন অস্থায়ী প্রকৃতির পরিবর্তন, কারণটি সরিয়ে নিলে মূল পদার্থটি আবার আগের অবস্থায় ফিরে আসে। ভৌত পরিবর্তন সাধারণত উভমুখী ঘটনা, তবে কদাচিৎ একমুখী হতে পারে। এ পরিবর্তনে পদার্থের রং গন্ধের পরিবর্তন, তাপের উৎপত্তি বা শোষণ হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, কোনো কঠিন জিনিসকে গুঁড়ো করে ফেললে তা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে। এমন একটি উদাহরণ দেওয়ার কারণ কি? বাড়িতে বাথরুম পরিষ্কার করার জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয়, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার জলীয় দ্রবণ দুটি সমান অংশে ভাগ করে আলাদা আলাদা দুটো কাচের গ্লাসে ভাগ করে নেওয়া হলো। একটি মনে করো এ গ্লাস, অন্যটি বি গ্লাস। এবার এই গ্লাসে কিছু মার্বেল পাথরের টুকরো দেওয়া হলো, বি গ্লাসে মার্বেল গুঁড়ো দেওয়া হলো। বি গ্লাস থেকে দ্রুত কার্বন ডাইঅক্সাইড বুদবুদ নির্গত হয়, এ গ্লাস থেকে ওই বুদবুদ বেরোতে দেরি হয়। মার্বেলের গুঁড়ো দ্রুত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মার্বেলের টুকরো থেকে ওর গুঁড়োর ক্ষেত্রফল বেশি হয়, তা দ্রুত রাসায়নিক বিক্রিয়া করে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন সেটা। যাই হোক, আমি তোমাদের যতটুকু প্রশ্ন আসে তার চেয়ে একাধিক বেশি প্রশ্ন দিয়েছি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য। এরকম করে আরও দুটো মডেল প্রশ্ন দেবো আশা করি। এই টোটাল 4টি মডেল প্রশ্ন পড়লে সমস্ত প্রশ্নই তোমাদের কমন বাদে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।